আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমাদের হচ্ছে তৃতীয় ক্লাস জিন তত্ত্ব, তাই না? তো আমরা গতদিন লিথাল জিন আলোচনা হয়েছে। লিথাল জিন মানে হচ্ছে মারণ জিন, তাই না? তো অর্থাৎ হলো কোনো জিনের কারণে কোনো জীবের যদি মৃত্যু ঘটে, হ্যাঁ, তো কখনো কখনো যে প্রচ্ছন্ন জিনও লিথাল জিন হয়, মানে মারণ জিন হিসেবে কাজ করে। তখন হোমোজাইগাস প্রচ্ছন্ন অবস্থা হলেই তোমার ওই জীবটা মারা যাবে, হ্যাঁ। আর যদি তোমার এমন হয় যে হেটেরোজাইগাস অবস্থা আছে কিন্তু প্রকট জিন হচ্ছে তোমার লিথাল জিন হয়ে গেছে মিউটেশনের কারণে, এটা একটা মিউটেশনের কারণে হয়ে যায়, মিউটেশনের কারণে লিথাল জিন হয়ে যায়। তাহলে তো একটা প্রকট জিন থাকলেই ওই জীবটা মারা যাবে। আর যদি হোমোজাইগাস প্রচ্ছন্ন মানে প্রচ্ছন্ন কোনো জিন, সে মনে করো প্রচ্ছন্ন কিন্তু লিথাল জিন, তাহলে দুইটা হওয়া লাগবে, তাই না? একটা ধরো ভালো জিন যে সে হলো প্রকট, আর যে প্রচ্ছন্ন সেই মনে করো লিথাল। তাহলে কিন্তু ওই ভালো জিনটা ওই প্রচ্ছন্ন জিনকে ইয়া করে ফেলবে, তাই না? রিসিসিভ করে ফেলবে, মানে প্রচ্ছন্ন অবস্থাকে দমিত করতে পারবে, তাই না? এই তাহলে লিথাল জিন নিয়ে কি কি বিষয়গুলো আমাদের পড়তে হবে। লিথাল জিন কাকে বলে, এটা একটা জ্ঞানমূলক কোশ্চেন। তারপরে দেখো লিথাল জিনের প্রভাবকে লিথি বলে, এটা একটা জ্ঞানমূলক কোশ্চেন। আর গতদিন তো আমরা যে দেখিয়েছিলাম, তাই না, গাণিতিক ভাবে যেটা দেখানো হয়েছে ওটা হলো তোমরা লিখবা। তার আগে ধরতে হবে যে হলুদ উদ্ভিদের জন্য শঙ্কর হলুদ উদ্ভিদের জন্য কোন প্রতীক, আর শঙ্কর পুরুষ আর স্ত্রী কোন প্রতীক, এটা। আর ছোট হাতের যে ওয়াই সেটা মেটে হিসেবে ধরা হয়, তাই না? মেটে গুলো আমাদের দেশে আছে, অস্ট্রেলিয়াতে হলুদ বর্ণের ইঁদুর আছে, আমাদের দেশে কিন্তু হলুদ বর্ণের ইঁদুর আমরা দেখতে পাই না, তাই না? আর এখানে একজন বৈজ্ঞানিকের নাম মনে রাখবো আমরা, উপরের দিকে দেখো, ফরাসি জিন তত্ত্ববিদ লুসিয়ানো কুয়ানো সর্বপ্রথম ইতালীয় গায়ের বর্ণের ক্ষেত্রে এই লিথাল জিনের উপস্থিতি লক্ষ্য করেন। তো লিথাল জিন যেহেতু কতদিন হয়েছে, আজকে আর না দেখাই, আমরা এর পরের পৃষ্ঠায় আসি। সেমি লিথাল জিন এবং সাব ভাইটাল জিন। তো আমাদের জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে সেমি লিথাল জিন কাকে বলে এটা লাগবে। যেসব লিথাল জিনের প্রভাবে 50%-এর বেশি জীব মারা যায় সেগুলোকে সেমি লিথাল বলে। আর পাশাপাশি যেসব লিথাল জিনের প্রভাবে 50% কম মারা যায় সেটাকে বলা হয় সাব ভাইটাল জিন। সাব মানে কম, এরকম বোঝায়। যেমন আমরা সাব মানে নিচু বুঝি না, তার মানে 50-এর থেকে নিচু বা কম, এটা এই জন্য নাম হচ্ছে সাব ভাইটাল। আচ্ছা, তারপর হলো এখানে একটা এমসিকিউ আছে যে মানুষের হিমোফিলিয়া রোগ সৃষ্টিকারী লিথাল জিন সেমি লিথাল ধরনের, ড্রোসোফিলা মাছে লুপ্তপ্রায় ডানা সৃষ্টিকারী লিথাল জিন সাব ভাইটাল ধরনের, এগুলো এমসিকিউ। এরপরে দেখো এখানে কিছু রোগ আছে লিথাল জিনের কারণে, কি কি রোগ হয়। এমসিকিউ এভাবে আসতে পারে, কোনটি লিথাল জিন জনিত রোগ, এভাবে আসতে পারে, হ্যাঁ। তো তাহলে দেখো একটা হলো থ্যালাসেমিয়া। থ্যালাসা মানে হলো সমুদ্র, মিয়া মানে রক্ত। তার মানে হলো যে এটা হচ্ছে নামকরণটা হয়েছে কিভাবে, যে গ্রিসে একটা নদী আছে বা সমুদ্র আর কি, তো ওই সমুদ্রের শাখা আর কি নদী হিসেবে আছে আর কি। তো সেখানে ওই গ্রিসের একটা নদীর তীরবর্তী লোক বাস করতো। তো তাদের দেখা যাচ্ছিল তারা রক্ত স্বল্পতায় মারা যাচ্ছিল। তো তখন এটা দেখে একজন বিজ্ঞানী তখন চিন্তা করলেন যে কেন মারা যাচ্ছে, নদী তীরবর্তী যে জায়গাটার মানুষজন বাস করে তারা কি কারণে মারা যায়। তখন তিনি চিন্তা করলেন গবেষণা করে দেখবো। তিনি যখন রক্ত নিয়ে গবেষণা করে দেখলেন তাদের রক্তে একটা প্রোটিনের ঘাটতি আছে, যে আলফা গ্লোবিলিন বিটা গ্লোবিলিন, এটা 90 ছিল কিন্তু, হ্যাঁ। তো দুইটা প্রোটিনের ঘাটতি আর কি। তো এই দুইটা প্রোটিনের ঘাটতির জন্য রক্ত সঠিকভাবে রক্ত তৈরি হয় না, যার জন্য দেখা যাচ্ছে যে মানুষের রক্ত ঘাটতি হয় আর কি, হ্যাঁ। তো নামকরণটা এইভাবে হয়েছে, যেহেতু সমুদ্র তীরবর্তী মানুষের হয়েছিল তাই থ্যালাসেমিয়া, থ্যালাসা মানে সমুদ্র, মিয়া মানে রক্ত, এটা বোঝায়, এইভাবে নামকরণ রয়েছে। তো এটা পড়তে হবে এইটুকু শুধু যে থ্যালাসেমিয়া একটি লিথাল জিন জনিত রোগ। এরপরে দেখো সিকল সেল অ্যানিমিয়া, এটা কিন্তু একটা প্রোটিন, অর্থাৎ হিমোগ্লোবিন তৈরিকারী একটা প্রোটিন। সিকল সেল অ্যানিমিয়া হলো হিমোগ্লোবিন তৈরিকারী একটা প্রোটিন। তো সিকল কেন, যে এরা হলো সিকলের মতো করে থাকে অ্যামাইনো অ্যাসিডগুলো, এই জন্য সিকল সেল অ্যানিমিয়া। অ্যানিমিয়া মানে তো জানো রক্ত অল্পতা বা রক্ত স্বল্পতা। তাহলে এটাও লিথাল জিনের কারণে হয়। তবে এটা হলে কি কি সমস্যা হয় এটা আমরা একটু মনে রাখবো। তৃতীয় চতুর্থ নম্বর লাইন দেখো, শারীরিক দুর্বলতা হবে, মানসিক রোগ, হৃদরোগ, বাত,
সর্বাঙ্গে ব্যথা, কিডনি রোগ ইত্যাদি হবে। এটা হচ্ছে সিকল সেল অ্যানিমিয়া হলে এই সমস্ত সমস্যা হয়। আরেকটা হলো দেখো সিস্টিক ফাইব্রোসিস। সিস্টিক ফাইব্রোসিস কিন্তু এটার বাংলা অর্থ আসলে ফুসফুসের পচন। ফুসফুসের পচন, ফুসফুসের যে অ্যালভিউলাস আছে সেগুলোকে বলা হচ্ছে সিস্ট। অ্যালভিউলাস তো মানে গহ্বরের মতো এরকম এরকম তাই না, ধরো এরকম ভাবে থাকে। তো এটা হলো সিস্ট। তো এইখানে দেখা যায় এখানে যে কোষগুলো আছে এই কোষের মধ্যে কিছু কোষের জিন যখন মিউটেশন হয়ে যায় তখন তারা হচ্ছে এর মধ্যে 18 ধরনের কিছু প্রোটিন ক্ষরণ করে। হ্যাঁ, যে প্রোটিনটাকে বলা হচ্ছে ফাইব্রিন প্রোটিন, যেটা লম্বা লম্বা প্রোটিন, কিন্তু 18 ধরনের। তো 18 প্রোটিন যখন এই অ্যালভিউলাসের মধ্যে জমা হতে থাকে আঠা আঠা, তখন কাশি হবে প্রচন্ড। তো কিন্তু কাশি বের হতে চাইবে না, কারণ আঠা তো, তাই না? তো এতে করে মানুষ মারাই যায় এক সময়, মানে এক সময় কাশতে কাশতে দম আটকে যায়, কাশি তো বের করতে পারবে না, আঠা আর কি। হ্যাঁ, এক পর্যায়ে মারা যায়। এটা হলো সিস্টিক ফাইব্রোসিস। এটাতে কি কি ঘটনা ঘটে দেখো, যে শেষ যে 3 লাইন আছে, নিরন্তর কাশি হয়, শ্বাসকষ্ট, ঘন কফ, কফের সাথে রক্ত, নাক বন্ধ, সাইনোসাইটিস, বুক ও পেটে ব্যথা, হজমের গন্ডগোল, পিত্তপাথড়ি, লিভার সিরোসিস। সিরোসিস মানে পচন, মানে লিভারের পচন। নারী ও পুরুষের বন্ধাত্ম এগুলো হয়। 30-40 বছর বয়সে মানুষ মারা যায়। এরপরে দেখো রেটিনোব্লাস্টোমা, মানে রেটিনা টিউমার। রেটিনোব্লাস্টোমা মানে রেটিনা টিউমার, রেটিনার মধ্যে দিয়ে টিউমার হয়। তাহলে রেটিনাতে যে কোষগুলো থাকে, যে রড কোষ, কোন কোষ আছে না, ওখানে যদি মিউটেশন হয়ে গেল, এটাও একটা লিথাল জিন, তাহলে তখন এটাতে টিউমার হবে। এটাই হলো রেটিনোব্লাস্টোমা। এটা হলো সেমি লিথাল জিন আর কি। এরপরে দেখো ব্রাকিওফ্যালাঞ্জি। ব্রাকিওফ্যালাঞ্জি মানে আমাদের যে মানুষের যে হাত হয়, এই হাতগুলা আঙ্গুলগুলা খাটো খাটো হয়, এবং হচ্ছে যে আঙ্গুলের যে 3টা কর থাকে, তো যাদের এই রোগ হয়, তো সেখানে ধরো আমাদের যখন ভ্রূণ অবস্থায় তৈরি হয়, কোনো জিন মিউটেশন হয়ে গেছে, তখন এই গিটগুলা ঠিকভাবে তৈরি হবে না, তখন দেখা যাচ্ছে এটা খাটো হবে, আবার 2টা খণ্ড হবে। আমাদের 3টা থাকে না, 2টা খণ্ড। এটাই হলো ব্র্যাকিওফ্যালাঞ্জি। এরপরে দেখো কনজেনিটাল ইকথিওসিস। ইকথিও বলতে বোঝায় মাছ, ইকথিও মানে মাছ, কনজেনিটাল মানে বংশগত। এটা একটা বংশগত রোগ, জন্মগ্রহণের পর হবে, এবং এটা হলে কি হবে, মানুষের যে ত্বক আছে না, স্কিন, হ্যাঁ মানুষের যে স্কিন আছে না, এই স্কিনটা মাছের যে আইস হয় না, যেরকম মাছের আইসের মতো হবে, গোটা শরীরে মাছের আইস হবে। এই এটা সাধারণত মারা যায়, জন্মের পরই মারা যায়। এটাই হলো লিথাল জিন জনিত রোগ। তাহলে সেটা আগেরটুক দেখে নেবা, আগে যেটুকু আলোচনা হলো। এবার দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ, যে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। হ্যাঁ, এবার এতক্ষণ আমরা দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম না, তার আগে একটা দ্বিতীয় সূত্র বাদ দিচ্ছে। দ্বিতীয় সূত্রটা আগে করে, দ্বিতীয় সূত্র আগে, দ্বিতীয় সূত্রটা আগে আমরা শেষ করি। দেখো দ্বিতীয় সূত্রটা আগে বুঝিনি। বলছে যে 2 বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবে সংক্রামণ ঘটলে, অর্থাৎ এর আগে ছিল 1 জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে, তাই না? এবার হলো 2 জোড়া বা তারও বেশি সংখ্যক বিপরীত বৈশিষ্ট্য যদি হয়, এরকম জীবে সংক্রমণ ঘটালে প্রথম বংশধরে কেবল প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হবে, কিন্তু এরা যখন জনন কোষ তৈরি করবে, অর্থাৎ গ্যামেট বা শুক্রাণু নির্মাণ তৈরি করবে, তখন বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে ভিন্নস্থায়ী ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করবে। তো এই জিনিসটা আমরা একটু করি, তাহলে বুঝতে পারবা যে মেন্ডেল যেটা করছিল, গোল হলুদ মটরশুটির সাথে গোল হলুদ, তাহলে এখানে কিন্তু 1 জোড়া হলো গোল হলুদ মটরশুটি। এটা হচ্ছে কুঞ্চিত সবুজ মটরশুটি, কুঞ্চিত সবুজ, কুঞ্চিত সবুজ মটরশুটি। হ্যাঁ, তো এটা কি 2 জোড়া বিপরীত হচ্ছে না? তাহলে 2 জোড়া বিপরীত, এটা আমরা মানে জিনোটাইপটা কেমন দেব? আমরা জানি প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য 2টা জিন দায়ী, মানে এক একটা বৈশিষ্ট্য 2টা জিন মিলে পড়ে।
কারণ জাইগোট অবস্থায় তো দুইটা ডবল হয়ে যায়, তাই না? তো গোলের জন্য দুইটা জিন, গ্যামেট যদি হয় তাহলে তো একটা হয়ে যাবে, কিন্তু এখন তো গ্যামেট অবস্থা না, তাই না, মাস্কের অবস্থা। তাহলে উভয়ের জন্য মনে রাখতে হবে প্রত্যেকটা উচ্চ শ্রেণীর উদ্ভিদ বা প্রাণী তাদের এক একটা বৈশিষ্ট্যের জন্য দুইটা করে জিন থাকে, এক একটা বৈশিষ্ট্যের জন্য দুইটা করে জিন থাকে। যখন শুক্রাণু নির্মাণ তৈরি হয় বা পরাগরেণু নির্মাণ তৈরি হয় তখন অর্ধেক অর্ধেক চলে যায়, তাই না? এই তো সেই জন্য কিন্তু আমরা ডাবল লিখি। তুমি যদি একটা লেখো তাহলে হবে না, কারণ এটা তো মাতৃ অবস্থা, এটা তো আর শুক্রাণু নির্মাণ না। তাহলে তুমি যতগুলো বৈশিষ্ট্য লিখবা সব বৈশিষ্ট্যের জন্য দুইটা করে জিন দেখাতে হবে। সেই জন্য কিন্তু ডবল আর ডবল হয়, দুইটা বৈশিষ্ট্য না, এখানে একটা বৈশিষ্ট্য গোলের জন্য দুইটা রাউন্ড হিসাবে, তাই না, আর হলুদ ইয়েলো হিসাবে দুইটা, এখানেও তাই দুইটা দেখাতে হবে। তাহলে কুঞ্চিতর জন্য এটা কিন্তু আট দিয়ে ছোট হাতের আর কি দিতে হবে। কুঞ্চিত মানে একা একা বল, এটা দুইটা, এটা প্রচ্ছন্ন, এটা বোঝানোর জন্য আমরা ছোট হাতের দিই, এটা প্রচ্ছন্ন, এটা বোঝানোর জন্য ছোট হাতের দিই। এখন দেখো যখন এই গ্যামেট তৈরি করবে তখন তো অর্ধেক হয়ে যাবে, সবকিছুর অর্ধেক। তাহলে এখানে অর্ধেক হবে, বড় আর থেকে একটা আসবে, বড় ওয়াই থেকে একটা ওয়াই আসবে, এখানে বড় আর থেকে একটা, এই মিউসিস থেকে অর্ধেক হয় না, তো অর্ধেক চলে আসলো। আবার এখানেও তো অর্ধেক, যেহেতু মিউসিস হচ্ছে, মিউসিসে শুক্রাণু নির্মাণ হয়, তাহলে এই যে অর্ধেক চলে আসলো। এখন কিন্তু এটা ক্রস করার সময় গোল চিহ্ন দিতে হবে, কারণ হলো গোল না দিলে যেটা হবে যে কোনো একটা বোঝায়, গোল দিলে দুটা সবটা বোঝায়, হ্যাঁ। যেমন তোমরা যে হোল স্কয়ার করো না অঙ্কে, দুইটা সংখ্যা হলে তো ঘিরে দিতে হয়, ব্র্যাকেট দিতে হয়, তাই না? সেরকম। তাহলে দেখো এখন মনে রাখতে হবে একই জিনগুলোকে পাশাপাশি রাখতে হবে, তাই বড় আর এর সাথে ছোট আর লিখতে হবে, বড় আর এর সাথে ছোট আর লিখতে হবে, ঠিক আছে? ছোট আরো তোমার হচ্ছে যে আমরা জানি হলো যে ধরো জাইগোট অবস্থা যখনই হয় তখন এরকম পাশাপাশি যে ক্রোমোসোমগুলো আছে, তো তাহলে প্রতিটা জিন এরা তো একে অপরের অ্যালিল বলা হয়, তাই না? একে অপরের অ্যালিল, অ্যালিল সমধর্মী হতে পারে, আলোচনা হয়েছে, অ্যালিল সমধর্মী হতে পারে, আবার সমবিধর্মী হতে পারে, সমধর্মী নাও হতে পারে, কিন্তু মেন জিনিস কি, যেমন ধরো এই জিনটা হলো যে রং তৈরি করে, তাহলে এই জিনও রং তৈরি করবে, পাশাপাশি জিন সেম কাজ করবে, কিন্তু ভ্যারাইটিস আছে কিছু, যেমন এ হলো যদি কালো রং করে সাদা করে, ঠিক একই ভাবে যে গোল শেপ করবে, এও শেপ তৈরি করবে, এও শেপ তৈরি করবে, কিন্তু একজন তৈরি করবে হচ্ছে যে গোল, একজন একটু কুঞ্চিত। তো এই জন্য পাশাপাশি একই বৈশিষ্ট্য পাশাপাশি, হ্যাঁ। যেমন ধরো যে বলা হলো যে খেলোয়াড় যারা তারা হচ্ছে একসাথে বসে, এখন খেলোয়াড়ের মতো ফুটবলার হতে পারে, ক্রিকেটার হতে পারে, তাই না? আবার বলা হলো যারা স্টুডেন্টস আছো তারা একদিকে দাঁড়াও, তাহলে স্টুডেন্টস এর মধ্যে তো সবাই তো ছেলে হবে বা সবাই মেয়ে হবে তা না, উভয় হবে, তাই না? তখন কি স্টুডেন্টস বললে আমরা দুইটাই বোঝাবো, এরকম আর। তাহলে এটা হলো, এখন এটার সাথে আবার এটা গুণ করব, এটা দিয়ে দুইটাকেই গুণ করব, তাই না? তাহলে একই হবে, তারপর আবার এটা দিয়ে এটা করে ফেলার পরে আমরা সূত্র আরো ভালো বুঝতে পারবো, সবার সাথে সবার গুণ হলো। এখন এটাকে বলা হচ্ছে F1 জেনারেশন বা ফার্স্ট জেনারেশন বা প্রথম বংশধর, ফার্স্ট জেনারেশন বা F1 বংশধর বা প্রথম বংশধর। প্রথম বংশধরে আমরা জানি দুইটা বিপরীতধর্মী বৈশিষ্ট্য থাকলে যে কোনো একটা বৈশিষ্ট্য যে প্রকট হবে সেই প্রকাশ পাবে, যে প্রকট হবে সে প্রকাশ পাবে। তো এখানে দেখা গেছে গোল আর কুঞ্চিত মধ্যে গোল প্রকট হয়, আর হলুদ আর সবুজের মধ্যে হলুদ প্রকাশ পায়, তার মানে এটা প্রকট। তাহলে এখানে হবে কি, বড় আরটা হলো হলুদ প্রকাশ পেলো, বড় আরটা হলো রাউন্ড মানে গোল প্রকাশ পাইছে, আর হলুদ প্রকাশ পাইছে, কাজে সবাই হচ্ছে এখানে, হ্যাঁ, তাহলে হচ্ছে সবাই কি হলো গোল হলুদ, গোল হলুদ। তবে এটা কিন্তু আমরা সংকর বলবো বা হেটারোজাইগাস, তাই না? গোল হলুদ হেটারোজাইগাস বা সংকর, হেটারোজাইগাস বা সংকর, কারণ এখানেও তো গোল হলুদ আছে, তাই না? এটাও গোল হলুদ, এটাও গোল হলুদ, এটা হলো হোমোজাইগাস মানে সদৃশ, এর মধ্যে বিসদৃশ কোনো জিন নাই, সেম একবারে সেম। এটাও তো গোল হলুদ,
কিন্তু এটা কি বিসদৃশ, সেম না, তাই না? এর মধ্যে মিক্সচার আছে, এর মধ্যে মিক্সচার আছে, তাই না? এটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো? সেটা কোনো কোশ্চেন আছে? কই বলো। আচ্ছা, তোমরা তো জানো যে হলো সামনের মাসের 4 তারিখ অথবা 5 তারিখে আছে, পিকনিক আছে। 4-5 তারিখ তো হচ্ছে মঙ্গলবার বা বুধবার পড়ছে, ছুটির দিন আছে, তাহলে শুক্রবার বা শনিবার। হ্যাঁ, শুক্রবার মানে শনিবারে তো প্রাইভেট থাকে, শুক্রবার গেলে মানে প্রাইভেট গোদাগাড়ি সাফিনা এই শুক্রবার না, এই শুক্রবার না, সেই শুক্রবারও না। তোমার কাজ সেদিন নাই, সেই দিন যাওয়া হবে, সমস্যা নাই। নভেম্বরের আজকে কেবল 16 তারিখ, 2টা শুক্রবার পার হয়ে যাবে এই মাসে। আর হচ্ছে ইয়ে আছে তো, অনেক অনেক পুরস্কার আছে, তো নিতে হবে। যেমন তুমি যদি সব পুরস্কার পেয়ে যাও তাহলে তোমার ইনকাম হবে প্রায় 1500 টাকা। না, কিছু কিছু পুরস্কার আছে মানে সবাই একটা না একটা পাবে। যেমন 50 জন গেলে 45টা পুরস্কার থাকবে, তুমি ওর মধ্যে ঢুকতে পারবে না। একটাতে পারবে না, আরেকটাতে পারবে। যেমন ধরো ছেলেরা মনে করো ইয়ে পারলো না, ধরো যে 50 জনের মধ্যে 45 মনে করো যে কোন একটা ছেলে যদি না পারে, তাহলে দেখা যাচ্ছে ও কি করবে, যে পুরস্কার রাখা থাকবে টেনিস বল দুটো, যেটা মারবে সেটা, ওটা দেখা যাবে পারবে, ওটা পারতে পারে, এটা পারতে পারবে না। আচ্ছা আচ্ছা, এখন দেখো যে এবার হচ্ছে দ্বিতীয় বংশধরে বলছে, দেখো এখানে সূত্রটা কি, প্রথম বংশধরে সব প্রকার বৈশিষ্ট্য প্রকাশ পায়, কিন্তু দেখো কিন্তু গ্যামেট সৃষ্টির সময়, অর্থাৎ এরা যখন গ্যামেট সৃষ্টি করবে তখন কিন্তু জোড়া ভেঙে, তাই না, জোড়া ভেঙে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করবে। কিভাবে এবার খেয়াল করো, এটা ভালো করে বুঝলে তখন তোমরা ইয়েটা বুঝতে পারবে, কি মানে ব্যতিক্রমগুলো বুঝতে পারবে। এখন গরুর সাথে গরুর আবার স্বনিষেধ ঘটাবো, গরুর সাথে গরুর। ইব্রাহিমের আগের ক্লাসগুলো ইয়েতে দেখছো, ইউটিউবে দেখছো, সবগুলো দেখা হয়েছে। দেখে নেবা, বড়র সাথে বড় হয়। আচ্ছা, এটা এটা দেখো কিভাবে আমরা আনবো, মানে অর্থাৎ এখানে কিভাবে আমাদের হচ্ছে যে গ্যামেটগুলো আছে। প্রথমে বড়র সাথে বড় হয়, তারপর বড় আর সাথে ছোট হয়, তারপর ছোট আর দিয়ে বড় হয়, ছোট আর দিয়ে ছোট হয়। তাহলে এখানে বড় আর সাথে ছোট হয়। এবার ছোট আর সাথে বড় হয়, ছোট আর সাথে ছোট হয়। এই গ্যামেট আনাটা বুঝতে ভালো লাগে না বলো? না বুঝতে পারলে বলো, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে একই ভাবে এখানেও তাই, একই হবে সেম। দেখো তো এখন জোড়া ভেঙে গ্যামেটগুলো যে তৈরি হলো, পিঠে দেখো গ্যামেটগুলো যে তৈরি হলো, এই গ্যামেটগুলো তৈরি হওয়ার সময় কিন্তু জোড়া ভেঙে ভিন্ন ভিন্ন জনকোষেই কিন্তু আর কি জিনগুলো চলে গেছে। হ্যাঁ, কারণ ধরো এটা নাহলে ঠিক আছে, বড় আরের সাথে বড় আয় ছিল, কিন্তু দেখো বড় আরের সাথে তো ছোট আয় ছিল না, আগে প্রথমে মাতৃবংশী ছিল না, তাহলে কি জোড়া ভেঙে ভিন্ন ভিন্ন জনকোষে ঢুকে গেছে না, জোড়া ভেঙে ফেলছে না। আবার দেখো ছোট আরের সাথে কি বড় আয় ছিল না, কিন্তু কি জোড়া ভেঙে ভিন্ন ভিন্ন জায়গায় চলে আসছে, তাই না? ব্যাপারটা এরকম আর কি। হ্যাঁ, আবার এটা অবশ্যই ঠিক আছে, কিন্তু মানে কিছু হচ্ছে কিছু হচ্ছে না, তাই না? কোনটা হয় কোনটা হচ্ছে না, মানে জোড়া ভেঙে গেছে। এবার আর জনকোষ তৈরি করার সময়, তাই বলছি দ্বিতীয় বংশধরে বা জনকোষ তৈরি করার সময় তখন তারা স্বাধীনভাবে বিন্যস্ত হয়েছে, আগের কথা সব ভুলে গেছে। ব্যাপারটা এরকম। হ্যাঁ, যে এরকম ধরো ঘটনা ঘটলো যে তুমি মনে করো যে গেলা হচ্ছে কোথাও দেশের বাইরে বেড়াতে গেছো, তোমার এক বন্ধুর সাথে করে, কিন্তু আসার সময় মনে করো আরেক বন্ধুর সাথে চলে আসলো, তাহলে তোমার যে জোড়া ছিল সেটা বাদ দিয়ে আরেকটা স্বাধীন হয়ে চলে আসছে। ব্যাপারটা এরকম। অনেক সময় স্যান্ডেলও অদল বদল হয়ে যায়, একই রকম স্যান্ডেল হলে যে
স্যান্ডেল তো জোড়া জোড়ায় হয় তাই না? ধরো আসার সময় দেখা গেল যে ওর একটা পার্ট নিজের একটা পার্ট উল্টা উল্টা, মানে জোড়া ভেঙে স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে গেল। এরকম হয় অনেক সময়, গোটা জোড়াই এদিক সেদিক হয়ে যায়, এটাও হয় অনেক সময়, গোটা জোড়াই চেঞ্জ হয়ে যায় তাই না? তবে অনেকে বলে যে স্যান্ডেল না হারানোর, মসজিদেই সাধারণত অনেক সময় স্যান্ডেল হারা যায় বাইরে রাখে, দাওয়াত অনুষ্ঠানে যদি স্যান্ডেল বাইরে রাখার সুযোগ থাকে তাহলে হবে, এটা নিয়ম, বাইরে থাকলে পরে নিয়ে নেবে। তো বলছে যে না হারানোর বুদ্ধি কি জানো? না হারানোর বুদ্ধি হলো যে তুমি যদি যতই নতুন স্যান্ডেল হোক, যতই নতুন জুতা হোক, যতই দামি জুতা হোক, তুমি বাইরে রাখলে তোমার জুতা কখনো হারাবে না। কেন? যে তুমি জুতাটা একটা এখানে রাখবা, একটা পাট, আরেকটা পাট আরেকটু দূরে অন্য কোথাও রাখবে, চোর তো আর একটা নিয়ে যাবে না, দুইটা যখন পাবে না তখন নেবে না। হ্যাঁ, পরে এরকম ঘটনা ঘটতে পারে, নিজেই পাবে না, এরকম ঘটতে পারে না। মনে রাখতে হবে, না মনে রাখতে হবে যে একটা আমি এখানে রাখছি আর একটা কোথায় রাখছি, মনে রাখলে হবে, মনে তো রাখতে হবে। আমরা হচ্ছে অনেক জিনিস খুঁজে পাই না, দেখবা যে অনেক হয় না, অনেক সময় অনেক কিছু খুঁজে পাওয়া যায় না কাজের সময় স্যার কাজের। হ্যাঁ, এই খুঁজে না পাওয়ার মেইন কারণ হচ্ছে কি জানো? সায়েন্স বলে খুঁজে না পাওয়ার মেইন কারণ হলো আমরা যখন কোনো জিনিস রাখি তো তখন আশপাশের ছবিটা তুলি না, যেখানে তো রাখলাম ওই জিনিসটার দিকে চোখ পড়ছে, হ্যাঁ, কিন্তু ওই জিনিসটা কোথায় রাখছি সেটা কিন্তু আশপাশের ছবিটা মানে ব্রেনে তুলে রাখে না, যার জন্য তুমি যখন পরে মনে করতে চাও তখন ব্রেন বারবার খালি তোমার ওই জিনিসটারই ছবি বা দেখায়, কিন্তু তুমি ওটা কোথায় রাখছো ওটার ছবি তো তুমি ব্রেনে সেভ করোনি, যার জন্য ওই ব্রেন আর ওটা দেখায় না, তোমাকে বারবার ওটাই দেখায়। যেমন আমার এরকম ঘটনা ঘটছিল যে আমি একদিন মাগরিব নামাজ পড়তে যাবো, তো নতুন আর কি নতুন আর কি স্যান্ডেল, চামড়া স্যান্ডেল, দামি, তো মনে করলাম যে নিয়ে আসছে কেবলই, আমার মা নিয়ে আসছে, আমি মনে করলাম যে নতুন একটু পরে দেখি কেমন লাগে, তো ভিতরে রাখবো না, তাই মনে করে নতুন চামড়ার স্যান্ডেল পরে আমি নামাজে গেছি, ভিতরে রাখছি যাতে চুরি না হয়। তো এখন আমি ভাবছি যে নামাজ পড়ে আসার সময় জানো হচ্ছে যে কোথায় রাখছি সেটা যেন মনে থাকে, হ্যাঁ। তো নতুন কিনে পড়েছি, আবার তাড়াতাড়ি নামাজের সময় হয়েছে, তাড়াতাড়ি রেখেছি যে আমি ওই স্যান্ডেলটা কোথায় রাখলাম সেটা ছবি ভালো করে তুলে রাখছি, যে কোথায় রাখছি, হ্যাঁ, ছবি টবি তুলছি যাতে পরে আর কি সমস্যা না হয়। এবার নামাজ পড়ে যখন বের হয়েছি, হ্যাঁ, ব্রেন এখন আমাকে আশপাশের ছবি দেখাচ্ছে, কিন্তু আমার স্যান্ডেল দেখতে কেমন ছিল সেটা ছবি দেখাচ্ছে না, কারণ ওইখানে আবার নতুন স্যান্ডেল আরেকটা জোড়াও আছে, এখন ব্রেন হচ্ছে আবার আমার জিনিসটা কেমন সেটাই ছবি দিবি না, বিপদে পড়ে মানে আশপাশের ছবি তুলতে আবার ওটাই তুলি, দেখতে কেমন সেটাই দিবি, হ্যাঁ, তো এরকম আর কি। তার মানে হচ্ছে যে ওটা তোমার স্যান্ডেল কেমন ওটার ছবি তো অবশ্যই তুলতে হবে, কিন্তু তুমি যখন রাখবা কোথায় রাখছো ওইটার ছবি তুলবে, তারপর মনে থাকবে। স্যার আমরা স্যান্ডেল কেনার সময় যতবার দেখি, আপনারা না হয় দেখেন না, পরে নেন, পরার দরকার, আমরা যতবার দেখি আমাদের তোমাদের এরকম হবে না আর কি, হ্যাঁ, আমি তো তাড়াহুড়ো করে করতে চলেছি, ওটা ছবি ভালো করে তুলে নিয়ে আসি। আচ্ছা, তাহলে আশা করি সূত্রটা এখন বুঝতে পারলা। এবার আবারও সূত্রটা পড়ে দেখো, 2 বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীব, যেটা আমরা দেখলাম গোল হলো, তাই না, 2 জোড়া বিপরীত সংকলন করালাম, প্রকট বৈশিষ্ট্য দ্বারা তারা প্রকাশ পাইছে, কিন্তু এরা যখন জ্ঞানের সৃষ্টি করছে তখন জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে, এই যে পরস্পর থেকে এটা ঠিক আছে কিন্তু এটা ঠিক নাই, এটার সাথে এটা ঠিক নাই, তাই না, তাহলে এক এক জ্ঞানীতে প্রবেশ করছে, ওটাই বলছে স্বাধীনভাবে বিন্যস্ত হয়, হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে জিনগুলো চলে যায়, তাই হচ্ছে, হ্যাঁ। তাহলে এখন চলে যাওয়ার পর এখন এদের মধ্যে ক্রস করতে হবে, তো এদের মধ্যে ক্রস করার এখানে চেকার বোর্ড ছাড়া করা সম্ভব না, তাই না। এর মধ্যে পরীক্ষা আসে, কিন্তু বোর্ড পরীক্ষায় সৃজনশীলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু কিন্তু সরাসরি পড়তে হবে, তবে এটা মুখস্থের কিছু না, কারণ বুঝলেই তুমি বানায় লিখতে পারবা, খালি গাণিতিক ব্যাখ্যাটা দেখালেই হয়ে গেল, বর্ণনা তেমন উঠো না, খালি কি ধরছো না ধরছো এটাই লিখতে হবে, আর কিছু না। আচ্ছা, এখন তাহলে আমরা করে ফেলি। দেখো তোমরা আমার সাথে করলে ভালো হয় না, প্র্যাকটিসটা হয়ে যাবে না, তোমরাও করো, কারণ এটা বোর্ড পরীক্ষা আসে, তোমরাও করে ফেলো।
স্যার আজকে এইচএসসি রেজাল্ট দিয়েছে দেখেছে জানাইছি সবাই 58% রাজশাহী কলেজ এবার 100% পাস পেয়েছে স্যার এটা তো আসলে রাজশাহী কলেজের কোনো কৃতিত্ব নাই, মানে সব থেকে ভালো গুলা ওখানে ভর্তি হয় ওরা নিজেরা। এবার এ মাইনাস নিচে ওদের রেজাল্ট নাই না, এই মাইনাস তো উচিত না আসলে, কারণ সব তো এ প্লাস ভর্তি হয়, তো এটা তো লজ্জার বিষয়, তাই না? তুমি গোল্ডেন নিয়ে তুমি হচ্ছে যে ফেরত দিচ্ছ এ মাইনাস, তো এটা তো ঠিক হলো না, তাই না? ঠিক না? এখন গ্যামেট গুলো উপরের সারিতে বসায় দাও। বড় করে রাখো। এই এটা গ্যামেট চারটা বসা দাও, করে ফেলো, কারণ বোর্ড পরীক্ষা করতে হবে। হ্যাঁ, এই কারণে করে ফেলো। এটুকু আগে আঁকো, তারপরে সবার সাথে সবার মিল করো। আমি যেভাবে আজকে আঁকো আগে। স্যার আপনার মোবাইলের মধ্যে আমি দেখতে পাচ্ছি না। মোবাইলের মধ্যে দিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, মোবাইলের ভিতরে তো দেখতে পাবা। ওইটা বোঝা যাচ্ছে। আচ্ছা, কি হবে এত দেরি করতে? মনে আসতে এই টাইম করতে গেছে। আকিবা না ভাইয়া, ঠিক আছে? দেখো এত দেরি এত শুনে এখন গরম লাগছে। না স্যার এত ভাবছিল আসলে কারেন্ট গেছে, তাই আর গরম লাগছিল না। হ্যাঁ ঠিকই বলছো, এখন শুনে গরম লাগছে। মস্তিষ্কের দোষ, আমার দোষ। হ্যাঁ সেটাই। শীত চলে আসছে, গরম লাগবে মানে? হ্যাঁ ঠিক বলেছিস। আমার লাগছে তোকে নিয়ে যেতে। হয়েছে তাই না সবার? এখন দেখো কি করতে হবে সেটা একটু খেয়াল করো। এইটা দিয়ে এই চারটাকে গুণ করতে হবে, আবার এটা দিয়ে এই চারটাকে গুণ করতে হবে, এটা দিয়ে এই চারটাকে। তবে একই জিন পাশাপাশি রাখতে হবে সবসময়, কারণ জিনগুলো তো সবসময় অ্যালিল অবস্থায় থাকে, তাই না? এই জন্য পাশাপাশি রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে দেখো এখন আমি এটা দিয়ে চারটাকে গুণ করবো, তাহলে প্রথমে এটা দিয়ে গুণ করলাম, তাহলে বড় আর বড় একটু উপরে লিখবো, নিচে লিখবো পরে যে এটা কি হলো। তারপরে আবার কি বড় আর এর সাথে বড় আরই হবে, আর বড় আর এর সাথে ছোট আর। জিনগুলো সবসময় অ্যালিল অবস্থায় থাকে, তাই পাশাপাশি লিখতে হবে, এটা একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তারপরে বড় আর এর সাথে ছোট আর, আর বড় আর বড় আর, বড় আর ছোট আর, বড় আর ছোট আর। কি বলছো? না মিথি বলে দিয়ে আমার এদিকে তাকাতে হচ্ছে না, তাই কি না? বড় আর বড় ভাই, মনে হচ্ছে বড় ভাই ছোট ভাই। বড় আর ছোট ভাই, বড় আর ছোট আর, বড় ভাই ছোট ভাই, বড় আর ছোট আর, ছোট ভাই ছোট ভাই। বলো। বড় আর ছোট আর, বড় ভাই ছোট ভাই। ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হয়নি, ঠিক আছে। কেমনে হলো? আরে ওটার সাথে ফার্স্ট একটা করছি, তারপরে ফার্স্ট একটা বড় আর ছোট আর, বড় ভাই ছোট ভাই, বড় ভাই ছোট ভাই না, ছোট আর বড় ভাই, ছোট আর বড় ভাই ছোট ভাই, বড় আর ছোট আর, তারপরে বড় ভাই ছোট আর, বড় আর ছোট আর, ছোট ভাই ছোট ভাই, ছোট ভাই ছোট আর ছোট আর, বড় ভাই ছোট ভাই, তারপরে ছোট আর ছোট আর, ছোট ভাই ছোট ভাই। আচ্ছা, এখন সবাই করে ফেলো। তারপরে এখন কি হবে এটা আমরা কিভাবে করব, এটা তো খুব সোজা, এটা তোমরা ভাইয়া পারো। কারেন্ট আসেনি, ওই কারেন্ট আসেনি ভাইয়া। এখন
পড়ার শেষে কারেন্ট আসবে। হ্যাঁ স্যার, আমাদের ক্ষেত্রে তোরা কি গরম লাগছে না? আর মনে গরম লাগে, শীতের সময় গরম লাগে। এটা সবাই তুমি আজকে বের আগে করে করে দাও। ভালো। হ্যাঁ, তারপর হচ্ছে কোনটাতে কি হবে, এটা রেজাল্ট হবে তো 9:3:3:1। এটা হবে 9:3:3:1 এটা হবে, কিন্তু কিভাবে হবে সেটা আমরা নিজেরা করবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমরা একটু দেখি। হ্যাঁ, যে কোনটা কি হবে। এটা তো বড় আর যেহেতু, তাহলে তো গোল হবেই, তাই না? তাহলে গ আর হ, তাই না? এটা হলে লিখলে হবে। তারপরে এটাও তো দুইটা বড় আর, তাহলে গ তো হবেই। আর এখানে দেখো বড় ওয়াই আছে, ছোট ওয়াই আছে, কিন্তু আমরা তো জানি বড় white যে বড় একটা প্রকট হয়, তাহলে প্রকট হিসেবে হলুদ দিয়ে হবে, তাহলে হ হলো। তাহলে এখানে তাহলে গ হবে, তাই না? আর এটা তো বড় ওয়াই আছে, হলুদ হবেই। এখানে দেখো বড় আর যেহেতু আছে, তাহলে গ তো হবেই, তাই না? গ মানে, হ্যাঁ, গ মানে গরু না, কিন্তু গ মানে গোল। আচ্ছা, তাহলে বড় আই এর জন্য ছোট আই তো পাত্তা পাবে না, তার মানে এটা হয় হবে। আচ্ছা, তাহলে এখন দেখো, এবার এখানে কি হলো, এটাও তো বড় আর এর জন্য গ হবে। কেউ না বুঝলে বলো কিন্তু, কারণ এটা কিন্তু পরীক্ষায় মুখস্থের কিছু না, তাই না? তাহলে বড় আর হবে। এবার দেখো দুটাই ছোট ভাই, ছোট ভাই কি ছিল, সবুজ ছিল, তাহলে এই যে এখন সবুজ হয়ে গেল, সবুজ হয়ে গেল, তাই না? যদিও এটা সবুজ না, কিন্তু সবুজ হয়ে গেল। আচ্ছা, তারপরে এখানে আসে আবার সেম গ হ, এখানে গ ছোট ভাই যেহেতু সেহেতু সবুজ। আবার গ হ, এটাও গ হ। এইবার দেখো, হ্যাঁ, এবার কুঞ্চিত হলুদ, ছোট আর তো কুঞ্চিত ছিল, তাই না? কু হ, কু হ, আবারটা পরেরটাও কু হ। এটা হলো ইয়া গ, হ্যাঁ, গ হ, এটা হলো গ, তারপরে এটা হলো গ সবুজ। লাল কালি দিয়ে লিখতে দেখতে হবে। গ স, গ স, তাহলে এটা হলো কুঞ্চিত, কুঞ্চিত আর এটা তো কুঞ্চিত হলুদ, এই কুঞ্চিত সবুজ। এখন দেখো তুমি 9টা কিন্তু গোল হলুদ পাবা। হ্যাঁ, তাহলে কি পাচ্ছ, গোল হলুদ 9টা, গ হ হলো 9টা, তাই না? গ হ ইকুয়াল টু 9টা। তারপর দেখো গোল আর সবুজ, হ্যাঁ, গোল সবুজ, 3টা, গোল সবুজ 3টা। তারপরে আর কি আছে, কুঞ্চিত হলুদ, কুঞ্চিত হলুদ, কুঞ্চিত হলুদ 3টা, আর কুঞ্চিত সবুজ একটা। আর কুঞ্চিত সবুজ একটা। তার মানে এই যে 9:3:1 প্রমাণিত, তাই না? তাহলে এইটা কিন্তু 4 মার্কের জন্য আসে। এখানে কিন্তু গাণিতিক ব্যাখ্যাটাই মেন, বুঝছো? গাণিতিক ব্যাখ্যা দিতে হবে। পরে খালি জেনোটাইপ ফেনোটাইপ, ফেনোটাইপ হলো গোল হলুদ কুঞ্চিত সবুজ, আর জেনোটাইপ হলো জিনগুলো বসাতে হবে, মানে অর্থাৎ হলুদের জন্য বড় আর, তাই না? তারপর হচ্ছে সবুজের জন্য কি, কুঞ্চিতের জন্য কি, হলুদের জন্য কি, এগুলো বসায় তারপরে গাণিতিক ব্যাখ্যা দিতে হবে, তাহলে কিন্তু হয়ে গেল। হ্যাঁ, বুঝছো সবাই? সেটা বোঝা যাচ্ছে তো না? তাহলে দেখো, এখন পরীক্ষায় যদি উদ্ভিদ না দিয়ে প্রাণী দিয়ে দেয়, যেমন এই যে এখানে একটা আছে যে গিনিপিগ দিয়ে দিয়েছে। হ্যাঁ, যে গিনিপিগের কালো ছোট লোমধারী আর বাদামি লম্বা লোম, এটা দিয়েছে এইভাবে।
এটাও দ্বিতীয় সূত্র। খরগোশের মতো খরগোশের দেখতে মধ্যে কিন্তু প্রায় একটু মোটা বড় হ্যাঁ। সুন্দর, খরগোশের থেকে বেশি সুন্দর লাগে। দেখো গিরিবিগের ক্ষেত্রে কালো গিরিবি, কালো ছোট লোম ও ছোট লোম, ছোট লোম। এটা এক ধরনের গিরিবি। আরেকটা গিরিবি হলো বাদামি ও লম্বা লোম, এটা আরেক ধরনের। আসেনি স্যার কার্ডে। ওই আসেনি তো, কোথায় থাকবে? কেন আসছে না, কি কথা? স্যার টোকেন দেয়নি হয়তো মিটার। টোকেন দিতে হবে নাকি? দেখো তাহলে টোকেন দিয়ে আসছে তো আসছে না। আল্লাহ, মিটার কি ভালো কথা? না। মরাটাই দিতে পারে। কোথা থেকে দিয়ে দিয়েছে? রিসিভ করেছে কিসের আগে? কি কারণে হচ্ছে বলো, কে জানো? টোকেন দেওয়ার বলা হচ্ছে না কেন? স্যার ভুল নাম্বারে দিয়ে দেয়নি তো। টাকা আসবে কেন ভুল নাম্বার দিলে? টোকেন নাম্বার কি করে আসবে ভুল নাম্বার দিলে? হ্যাঁ তো নিজের নাম্বার ঠিক দিয়েছে কিন্তু হচ্ছে মিটার নাম্বারটা মিটার নাম্বার ভুল দিলে টাকা এই মিটারে আসবে কেন? এই মিটারে আসছে কখন বললো? ভাই বলো যে টাকা আসছে কিন্তু কারেন্ট আসছে না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখো, তো পরীক্ষায় দেখা গেছে যে কালো বর্ণের যে গিনিপিগ আছে, হ্যাঁ, এবং ছোট লোমধারী, এই গিনিপিগের সাথে যদি বাদামি বর্ণের লম্বা লোম ঘটানো হয়, তাহলে দেখা গেছে যে সবাই হলো কালো ছোট লোম হচ্ছে, মানে তার মানে কালো ছোট লোম খুব, তাহলে অবশ্যই এটার জন্য দুটো বড় বি দিব আর বড় এস দিব, কারণ এর তো কুকুর, তাই না? তাহলে এখানে হবে ছোট বিবি, ছোট এস এস। তাহলে আগের মতোই তোমার গ্যামেট হবে এরকম একটা বড় বি, বড় এস, একটা বড় বি, আর এখানে কি? তো এটা আমার মনে হয় এখন হচ্ছে আমরা একটু বইয়ের দিকে দেখি, হ্যাঁ, কারণ সময় তো হবে না এটা আবার করে দেখানো। হ্যাঁ, দেখো একই রেজাল্ট হবে, রেজাল্ট তো এক, খালি ওটা উদ্ভিদ ছিল, এটা প্রাণী। তো দেখো এখানে সবগুলো কালো ছোট লোম হয় প্রথম অংশটা। হ্যাঁ দেখো সবগুলা কি কালো ছোট লোম হয়, তাই না? সবগুলো হলো কালো ছোট লোম, মানে এটা হলো প্রকট। এখন এদের মধ্যে আবার গ্যামেট তৈরি করা হলো, তাই না? পরবর্তীতে এই যে গ্যামেট আগের মতো করে, তাহলে আগের মতো করে করলে দেখো একই রকম রেজাল্ট আসবে। পারা যাবে কিনা বলো তো? পারা যাবে তো? বাসায় প্র্যাকটিস করবা, হ্যাঁ। আচ্ছা, তারপরে এখান থেকে হ্যাঁ বলো। যদি দুইটা একই রকম হয় কালো আর ছোট লোম দুইটাই, তাহলে কি সব কালো কালো ছোট ছোট লোম লোম আলা হবে? মানে দুটো, মানে কালো দুইটা একই রকম বড় বি আছে আর কি আছে ছোট লোম। ছোট লোম এটা তো অবশ্যই কালো ছোট লোমই হবে। সবগুলা? হ্যাঁ সবগুলা। এটা তো প্রকট যে, কিন্তু এরকম যদি হয়, ধরো একটা বড় বি আছে একটা ছোট বি আছে, তাও তো কালো হবে। আবার একটা বড় এস আছে একটা ছোট এস আছে, তাও ছোট লোম হবে, কারণ ছোট লোম তো এর প্রতিনিধিত্ব করছে, বুঝছো? ছোট লোম কার প্রতিনিধিত্ব করছে? এর, মানে যেটা প্রকটের, তাই ছোট লোম কিন্তু প্রকট। কাজেই এখানে ধরো দুটো জিনিস যদি এরকম থাকে, তাহলে যেটা হচ্ছে কালো ছোট লোম ওটাই প্রকট, ওটাই প্রকট। কারণ প্রথম বংশধর যে প্রকট, ও সারা জীবনে প্রকটতা দেখাতে থাকবে, বুঝতে পারছো? এই আর কি। হ্যাঁ, আচ্ছা তাহলে এখন দেখো যে এখান থেকে আর কোনো কিছু নাই, এটা বর্ণনা করবা। প্রথম সূত্রে ব্যতিক্রম তো হয়ে গেছিল, লিথালজিনও হয়ে গেছিল। এবার আমরা চলে আসবো হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্রে ব্যতিক্রম। দেখো মেন্ডেলের দ্বিতীয় সূত্রে ব্যতিক্রম, মেন্ডেলের দ্বিতীয় সূত্রে অর্থাৎ 9:3:3:1 যেটা, তার ব্যতিক্রম আবার পাওয়া গেল। যেমন দেখো এই দেখো 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 এটা পর্যন্ত শেষ করি। পরিপূরক জিন বা ফিনোটাইপ অনুপাত 9:7 হয় ব্যতিক্রমে, অর্থাৎ হলো 9:3:3:1 না হয়ে 9:7 হয়েছে। কাদের হয়েছে? যে কিছু মিষ্টি মটর উদ্ভিদে যে দুইটা আলাদা প্রকরণ, স্টেন মানে প্রকরণ, হ্যাঁ, তো দুইটা আলাদা প্রকরণ, যেই প্রকরণের মধ্যে দেখা গেছে যে ক্রস করালে যে প্রথম বংশধরে যে কোনো একটা না হয়ে ভিন্ন কিছু হয়ে গেছে, যেমন বেগুনি হয়ে গেছে। তো এই যে বেগুনি হয়ে গেল, এই বেগুনি হয়ে যাওয়ার ক্ষেত্রে কারণটা কি? কারণটা বলা হচ্ছে যে যখন সাদা ফুল বিশিষ্ট একটা মিষ্টি মটর, এটা একটু বড় জাতের ছিল, হ্যাঁ, আর যেটা হলো আরেকটা সাদা ফুল বিশিষ্ট যেটা মটর, সেটা একটু ছোট জাতের ছিল।
তো হিসাবে প্রথম বংশধরে সবই সাদা ফুল বিশিষ্ট মিষ্টি মটর হওয়ার কথা সবগুলা। ওইদিকে না যেয়ে কি হলো যে পুরো একটা অন্য কালার তৈরি করে ফেললো, বেগুনি কালার তৈরি করে ফেললো। তো বৈজ্ঞানিকরা চিন্তা করলো এরকম কেন হলো। তখন দেখা গেল যে আসলে যে সাদা ফুল বিশিষ্ট যে মিষ্টি মটর তার মধ্যে এমন একটা প্রকট জিন আছে, এবং আর একটা ছোট জাতের সাদা ফুল বিশিষ্টের মধ্যে এমন একটা প্রকট জিন আছে যে প্রথমটার মধ্যে বড় হাতের এ আছে আর আরেকটার মধ্যে বড় হাতের বি আছে। এই দুইজন জিন একে অপরের পরিপূরক, একে অপরের পরিপূরক। এই দুইটা জিন যদি একসাথে চলে আসে তাহলে এরা দুইজন মিলে নতুন একটা বৈশিষ্ট্য প্রকাশ ঘটাতে পারবে। কিন্তু এরা ছাড়া, যেমন দুইটা এ যদি থাকে তাও পারবে না, এখানে যদি ছোট বি যদি থাকে, আবার দুইটা বি যদি থাকে তাও সে প্রকাশ ঘটাতে পারবে না। যখনই একক মাত্রায় হোক বা বড় হাতের এ বড় হাতের বি একক মাত্রায় হোক বা দ্বিমাত্রায় হোক, মানে এরকম হোক, যাই হোক না কেন, যদি দুইটা প্রকট জিন, দুই জাতের দুইটা প্রকট জিন একসাথে আসে তাহলে হলো দুইজন একে অপরের পরিপূরক হয়ে নতুন কোনো কালার তৈরি করে ফেলতে পারে। সেই জন্য দুই সাদার মধ্যে ক্রস করে বেগুনি হয়েছে। যেমন ধরো যে কোনো মা যদি মনে করে সে হচ্ছে বাচ্চা হবে, মানে মা হবে আর কি, কোনো মেয়ে যদি মনে করে মা হবে, তাহলে ছেলে ছাড়া হবে না। আবার কোনো ছেলে যদি মনে করে যে সে বাবা হবে, মা ছাড়া হবে না, তাই না? তার মানে হচ্ছে যে একে অপরের পরিপূরক, মানে ছেলে মেয়ে হলে একে অপরের পরিপূরক। মানে ওর মধ্যে এমন একটা বৈশিষ্ট্য আছে যে ও বাপ তৈরি করার ক্ষমতা রাখে, ওর মধ্যে এমন একটা বৈশিষ্ট্য আছে মা তৈরি করার ক্ষমতা রাখে। দুইজন একসাথে একীভূত হলেই তখনই হচ্ছে বাচ্চা হবে। কিন্তু দুইটা ছেলে একসাথে একীভূত হলে বা দুইটা মেয়ে একসাথে একীভূত হলে তখন কিন্তু বাচ্চা হবে না। তো তোমরা একটু দেখে নাও, গরম লাগতে সময় হয়ে গেছে, এইটুকু আগে তোমরা বুঝতে পারছো কিনা এক নজর একটু দেখো, নাহলে আমি বোর্ডে করে আবার দেখাবো। যদি কোথাও সমস্যা মনে হয় তাহলে বোর্ডে করে দেখাবো। আগে একটু দেখে নাও এখানে কোনো সৃজনশীল লিখবো তখন এখানে যেরকম ব্যাখ্যা থেকে শুরু করে দেওয়া আছে এরকম ভাবে করা, এইভাবেই লিখবা, খালি ধরতে হবে প্রথম কি মানে কোনটার জন্য কি ধরেছে এইটুক, তারপরে বর্ণনা বলতে খালি গাণিতিক ব্যাখ্যা দিতে হবে। এখানে কিন্তু বর্ণনা তেমন কিছু না, খালি 9:7 মিলালেই হয়ে গেল। এরপর নিচের দিকে যে ব্যাখ্যা ট্যাখ্যা আছে ওগুলো দরকার নেই। 9:7 দিয়ে বলবা যে মেন্ডেলের দ্বিতীয় সূত্র ছিল 9:3:1, তার পরিবর্তে এখানে 9:7 প্রমাণিত, অর্থাৎ মেন্ডেলের দ্বিতীয় সূত্রে ব্যতিক্রম। এইটুকু আগে বলো যে এইটুকুর মধ্যে আসলে কোনো সমস্যা আছে কিনা, কোনো কোশ্চেন আছে কিনা, ভালো করে দেখে বলো। মেহেদি সুবিক বলো, না বোঝার কিছু আছে কিনা, মানে বুঝতে পারছো কিনা বা কোনো কোশ্চেন আছে কিনা, সেটা বোঝা যাচ্ছে কি? আচ্ছা শেষ করো, শেষ করে বলো।